পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তির দেশ আমেরিকা, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তান যুদ্ধ, প্রায় প্রতিটি যুদ্ধেই আমেরিকা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। অথচ প্রতিটি যুদ্ধেই তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থ খরচ করেছে সেই যুদ্ধের ব্যয় বহন করার জন্য, কিন্তু তারপরও তারা দীর্ঘমেয়াদী যুদ্ধে তেমন কোনো সাফল্য পায়নি। সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক অভিযানও সেই ব্যর্থতাগুলোর মধ্যে অন্যতম, যেখানে তারা তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। তাই এই আগ্রাসনকেও যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক পরাজয় হিসাবে দেখা হচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ হওয়ার সত্ত্বেও আমেরিকা কেন কোনো যুদ্ধে জিততে পারে না, কিন্তু তারপরও তারা কেন পরাশক্তি হিসাবে টিকে থাকতে পারে? যুদ্ধের পরে সেই সব দেশের কি পরিণতি হয়, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের এই পর্বে। সুতরাং আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই ভিডিওটি যদি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকেন, তাহলে এখনই ফলো বাটনে প্রেস করে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সুতরাং আপনি চাইলে আমার এই পর্বটি এক্সপ্লোর পলিটিক্স উইথ জিদান এই ইউটিউব চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন। ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করেই কোনো দেশে সামরিক অভিযান শুরু করে না, অথবা সামরিক আগ্রাসন শুরু করে না। এটা শুরু হয় কিছু সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। এর জন্য তারা মিডিয়া এবং আরো বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এমন বয়ান নির্মাণ করে যার মাধ্যমে সেই আগ্রাসনকে বিশ্ববাসীর কাছে ন্যায্য এবং গ্রহণযোগ্য হিসাবে তুলে ধরা যায়। এই বয়ান নির্মাণের প্রথম ধাপ হচ্ছে বিশ্বের কোনো দেশ বা অঞ্চলকে বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হিসাবে তুলে ধরা হয় মিডিয়ার মাধ্যমে। এর পরবর্তী ধাপে এই বয়ান এমন দিকে নেওয়া হয় যেন সেই হুমকি মোকাবেলা করার জন্য সেই অঞ্চল বা দেশে বল প্রয়োগ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এভাবেই ধাপে ধাপে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয় যাতে সেই দেশে আগ্রাসন শুরু করলে সেটি আর আগ্রাসন নয়, সেটি একটি বৈধ সামরিক অভিযান, যেটি বিশ্ব নিরাপত্তার জন্য দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার যুদ্ধনীতি ছিল ওয়ার অন কমিউনিজম। এই নীতিতে তৎকালীন সময়ে বিশ্বের কোথাও কমিউনিজম বা সমাজতন্ত্রের প্রভাব দেখা দিলে আমেরিকা তা সোভিয়েত প্রভাব বলে সেই দেশে আগ্রাসন শুরু করত। ভিয়েতনাম হলো তার সবচেয়ে ভালো উদাহরণ। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওয়ার অন কমিউনিজমের গ্রহণযোগ্যতা হারায়। তারপর তারা সামনে নিয়ে আসে নতুন বয়ান ওয়ার অন টেরর। এই বয়ানের উপর নির্ভর করে আমেরিকা আফগানিস্তান ও ইরাকে সামরিক আগ্রাসন শুরু করে। ইরাকে আগ্রাসন শুরু করার আগে বলা হয় ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে, কিন্তু আগ্রাসন শেষে এমন কোনো অস্তিত্বের কোনো প্রমাণই পায়নি। এরপর ওয়ার অন ড্রাগস নামে আরেকটি নতুন বয়ান সামনে নিয়ে আসে আমেরিকা, যার মাধ্যমে তারা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে সামরিক হস্তক্ষেপ করে। আমেরিকার দাবি অনুযায়ী ওয়ার অন ড্রাগসের মূল উদ্দেশ্য হলো ওই অঞ্চলে মাদক নির্মূল করা, কিন্তু মাদক নির্মূলের আড়ালে ওই সমস্ত দেশে সামরিক হস্তক্ষেপ করে আমেরিকা তার রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করত। পরবর্তীতে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য ইরানকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হিসাবে ঘোষণা করে 28শে ফেব্রুয়ারি আমেরিকা ও তার মিত্র ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করে, কিন্তু তাতেও তাদের কোনো লক্ষ্য এখন পর্যন্ত পূরণ হয়নি। ভিয়েতনামকে মার্কিন আগ্রাসনের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে মানুষ মনে করে। তৎকালীন সময় ভিয়েতনামে ফরাসি শাসনের বিরুদ্ধে হো চি মিনের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম চলছিল, কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামকে আমেরিকা কমিউনিজমের প্রভাব বলে প্রচার করতে শুরু করে। তাই সেখানে তারা ভিয়েতনামের জনগণ বিরোধী সরকারকে সমর্থন এবং তাদের পক্ষে অস্ত্র পাঠাতে শুরু করে। ভিয়েতনাম যুদ্ধ 1955 থেকে শুরু করে 75 পর্যন্ত প্রায় 20 বছর স্থায়ী হয়। এই যুদ্ধে আমেরিকার প্রায় 168 বিলিয়ন ডলার খরচ হয়, যেই অর্থের বর্তমান বাজার মূল্য প্রায় 1 ট্রিলিয়ন ডলার। তাছাড়া এই যুদ্ধে 58,000 মার্কিন সেনা প্রাণ হারায় এবং হাজার হাজার সেনা আহত হয়। তার বিপরীতে এই যুদ্ধ থেকে আমেরিকা কিছুই অর্জন করতে পারেনি। দীর্ঘ 20 বছর যুদ্ধের পর সাইগন শহর অর্থাৎ বর্তমানে হো চি মিন শহরের পতন ঘটে এবং আমেরিকান সৈন্যরা ভিয়েতনাম ছাড়তে বাধ্য হয়। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পেছনে প্রধান যুক্তি ছিল সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এবং সে গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে এবং তা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ঘোষণা করে
সাদ্দাম এমন এক অস্ত্র তৈরি করছে যা 45 মিনিটে বাগদাদ থেকে লন্ডনে আঘাত করতে সক্ষম হবে। কিন্তু যুদ্ধ শেষে দেখা গেল এগুলো ছিল সব ফাঁকা বুলি, কোনো গণবিধ্বংসী অস্ত্র ইরাকের কাছে পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব বাড়ানো এবং ইরাকের তেল সম্পদ লুটপাট করাই ছিল এই যুদ্ধের বা এই আগ্রাসনের মূল উদ্দেশ্য। যুদ্ধের শুরুতেই ইরাকি সেনাবাহিনী ভেঙে পড়ে এবং আমেরিকান সৈন্যদের বাগদাদ শহর দখলের মাধ্যমে সাদ্দাম হোসেন সরকারের পতন ঘটে। ইরাকে আমেরিকার এই আগ্রাসন শুরু হয় 2003 সালে এবং মার্কিন সৈন্যরা সরে যায় 2011 সালে। মানবিক ক্ষতির দিকে তাকালে এই যুদ্ধে আমেরিকার 4500 সেনা প্রাণ হারিয়েছিল এবং হাজার হাজার সেনা আহত হয়েছিল। আফগানিস্তানকে বলা হয় পরাশক্তিদের কবরস্থান, অর্থাৎ ঔপনিবেশিক যুগের পরাশক্তি ব্রিটিশ থেকে শুরু করে হাল আমলের আমেরিকা সবাই আফগানিস্তানে চরমভাবে পরাস্ত হয়েছে। 2001 সালে টুইন টাওয়ারে আক্রমণের পর আমেরিকা আফগানিস্তানে ওয়ার অন টেরর ঘোষণা করে এবং আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। আমেরিকার প্রধান যুক্তি ছিল আফগানিস্তানের তালেবান সরকার উসামা বিন লাদেনকে আশ্রয় দিচ্ছে এবং এই অভিযানের শুরুতেই মার্কিন সেনাবাহিনী দ্রুত কাবুল দখল করে এবং তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। কিন্তু সাময়িকভাবে তালেবান সরকারকে রাজধানী থেকে সরিয়ে দিলেও তাদের মূল থেকে উৎপাটন করা যায়নি। এর পেছনে ছিল আফগানিস্তানের জটিল ভূগোল, অভ্যন্তরীণ ভূরাজনীতি এবং তালেবানদের দীর্ঘ যুদ্ধ করার অভিজ্ঞতা ইত্যাদি। যুক্তরাষ্ট্র সেখানে একটি নতুন সরকার তৈরি করে দিলেও সেই সরকারের কাঠামোর মধ্যে থেকে যায় দুর্বলতা। অপরদিকে তালেবানরা ধীরে ধীরে গ্রাম ও পাহাড়ি এলাকায় আরো শক্তিশালী হয়ে উঠতে থাকে। আফগানিস্তান সংঘাত 2001 থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 20 বছর স্থায়ী হয়। ভিয়েতনামের পর এটি ছিল আমেরিকার সব থেকে বড় যুদ্ধ। এই যুদ্ধে আমেরিকার ব্যয় হয়েছিল $2.26 ট্রিলিয়ন এবং প্রায় 2500 মার্কিন সেনা এই যুদ্ধে প্রাণ দিয়েছিল। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে চরমভাবে ব্যর্থ হলেও তারা তা কখনো স্বীকার করতে চায় না। আমেরিকা ও তার মিত্র ইসরায়েল 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে। শুরুতে তাদের লক্ষ্য ছিল ইরানে পশ্চিমা বিরোধী সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে পশ্চিমাপন্থী সরকারকে ক্ষমতার চেয়ারে বসানো। কিন্তু সেই লক্ষ্য ব্যর্থ হলে তারা নতুন লক্ষ্য নির্ধারণ করে ইরানের মাটিতে কমান্ডো নামিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে বাজেয়াপ্ত করে নিয়ে আসা। কিন্তু সেই লক্ষ্য পূরণ হওয়া নিয়েও সংশয় রয়েছে অনেক বড় বড় বিশ্লেষকদের মনে। আমেরিকার একটি বড় ভুল হলো তাদের যুদ্ধ শুরুর পরিকল্পনা থাকলেও যুদ্ধ শেষ করার পরিকল্পনা থাকে না। তার পরিণামে তাদেরকে ভিয়েতনাম ও আফগানিস্তানের মতো দেশ থেকে লেজ গুটিয়ে পালাতে হয়েছিল এবং তাদের এই আগ্রাসনের মূল ভুক্তভোগী হয় সেই দেশ সহ গোটা বিশ্ববাসী। কারণ কোনো একটি দেশে আগ্রাসন শুরু হওয়ার পর বিশ্ববাজার অস্থিতিশীল হয়ে পড়ে। কারণ যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, বিশ্ববাজার অস্থিতিশীল হয়ে পড়ে এবং বিশ্ব একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। আর তারা যেভাবে আন্তর্জাতিক আইন অমান্য করে অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ করে, তার ফলে আমেরিকা হয়তোবা একসময় বিশ্বব্যাপী তাদের নেতৃত্ব হারাবে। তো শেষ করছি আজকের এই পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর আপনার এই পর্বটি নিয়ে কোনো মতামত বা মন্তব্য থাকলে তা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।